হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মুক্ত পিঞ্জরার পাখি, লেখিকা ইপসিতা সিকদার সামিয়া, পর্ব 20। ঢাকা শহর থেকে অনেকটাই অকৃত্রিম জীবন গ্রাম বাংলার বাসিন্দাদের সতেজ ও সুন্দর বটে। সব থেকে সুন্দর মুহূর্ত হলো ঘুম সকাল হওয়ার সময়টা, যেখানে ঢাকার যান্ত্রিক জীবনযাপনে ঘুম ভাঙে কাকের বিরক্তিকর কা কা শব্দে। এখানে ঘুম ভাঙায় কোকিল, দোয়েল, টুনটুনি, চড়ুই পাখিদের কলরবে। কি মনোরম না দৃশ্য! সেই অনুভূতি, একই অনুভূতিতে ঘুম ভাঙে প্রিয়ার। সে প্রতিদিনের মতোই চোখ মেলে আড়মোড়া ভেঙে উঠে বসে। সেই সাথে মনে পড়ে যায় গতকালের কথা। চমকে ওঠে, বিছানার অপর পাশে তাকায় সে। না, কেউ নেই সেখানে। অতঃপর সারা ঘরে চোখ বোলায়, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পায় না। আনমনেই ভাবে, তার মানে কি সব স্বপ্ন ছিল? এমন সময় দরজায় নক করার শব্দ হয়। প্রিয়া হেলে দুলে উঠে দরজা খুলতেই ভিতরে প্রবেশ করে তার মা আঞ্জুমান। তিনি মেয়েকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রাগী মুখে জিজ্ঞেস করে, কিরে, জামাই কই? প্রিয়া গা ছাড়া ভাব নিয়ে উত্তর, কার জামাই? কিসের জামাই? সকাল সকাল নেশা টেশা করলে নাকি? প্রিয়া, রাগ উঠাবি না আমার। চুপচাপ বল জামাই কই, নাইলে দুই গালে কষিয়ে দুটো লাগাবো বললাম। যুবতী প্রতিবাদ স্বরূপ কিছু বলবে তার আগে বারান্দা থেকে কেউ বের হয়ে আস্তে আস্তে বলল, আরে আন্টি, আমি এখানে। আপনার মেয়ের ঘুমিয়ে স্মৃতি লোপ পেয়েছে, বুঝলেন? তাই ভুলেই কাল রাতে সে তার একটা সুইট ইনোসেন্ট ছেলের সাথে বিয়ে হয়েছে। সে নিজে মুখে ফ্যাসফ্যাস করে কাঁদতে কাঁদতে ছাগলের মতো কবুল বলেছে। প্রিয়া অবাক হবে কি তার চাইতে বেশি রেগে যায় ফ্যাসফ্যাস করে কেঁদেছে শুনে। রাগ তো তার স্বভাবগতই নাকের আগায় এসে থাকায় পিছনে ঘুরে আঙুল নাচিয়ে নেচিয়ে বলতে শুরু করে, এই কি বললেন আপনি? আমি ফ্যাসফ্যাস করে কাঁদি? আমি ছাগলি? আপনি কি, হ্যাঁ? আপনি আস্ত একটা কাঁঠাল। এমন ঠাস করে বিছানায় শুয়ে পড়ছিলেন যে সারা ঘরে ভূমিকম্প এসে পড়ছিল। বজ্জাত! আরও কিছু বলবে তার আগে আঞ্জুমান মেয়ের কান মলে দেয়। ফলস্বরূপ কথাবার্তা থামিয়ে সে কথায় মৃদু আর্তনাদ করে ওঠে। মা তাকে শাসিয়ে বললেন, এই মেয়ে, স্বামীকে কেউ এসব বলে? হতচ্ছাড়ি, একদম চুপচাপ ফ্রেশ হয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে খেতে আয়। মেয়েকে চোখ রাঙিয়ে আদেশ দিকে মেয়ের জামাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসে বিনম্র হয়ে। এবার তার গালার স্বর, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ও তো পাগল। কি? রাগত স্বরে চেঁচিয়ে বলে ওঠে প্রিয়া। প্রিয়ার পুনরায় তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, অতঃপর সে নিশ্চুপ। মাহাদি প্রিয়ার অবস্থা থেকে ঠোঁট কামড়ে হেসে ওঠে, গমগমে গলায় বলে, উফ আন্টি, এত ফর্মালিটি কিসের? আমি তো জানি তোমার মেয়ে পাগল ছাগল। মনে নেই ছোটবেলায় আমাকে খালি কামড় দিত? তুমি চিন্তা করো না, তোমার পাগলকে আমি মানুষ বানিয়ে ছাড়বো। দেখো দেখো, কিছু শেখ মাহাদির থেকে। মাহাদি পিঠে সিনের হাত বুলিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। আর তিনি চলে যেতেই প্রিয়া রক্তচক্ষু নিক্ষেপ করে যুবকের দিকে। তা দেখে যুবক মৃদু হেসে এদিক ওদিক তাকিয়ে বলতে শুরু করে, আমি জানি আমি সুন্দর অনেক, তাই বলে এভাবে নজর দেওয়ার কিছু নেই। মাহাদির কথায় বিষম খায় প্রিয়া। এই লোকটা এভাবে লজ্জা দিল! ভাবতে ভাবতে নিজের লাগেজ থেকে এক সেট থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যায় সে। এদিকে মাহাদি মুচকি মুচকি হাসতে হাসতে বেডরুম থেকে বের হয়ে চলে যায়। প্রিয়া গোসল করে বের হয়ে চুল ঝাড়তে ঝাড়তে বারান্দায় যায়। এই সময় সূর্যের তীব্র রোদ পড়ে, তার বারান্দার চুল শুকানোর জন্য উত্তম সময়। বারান্দার দুয়ারে পা রাখতে পিছন থেকে পুরুষালী গলায় কেউ বলে ওঠে, আই এম সরি। অবাক হয়ে পিছনে ঘুরে সে। লোকটার চোখ দুটো মায়া মায়া দৃষ্টি, একটু উৎফুল্লতা তাতে মিশে। হুট করে আরিজের কথা মনে পড়ে যায়। রিলেশনের প্রথম প্রথম আরিজ দেরি করে আসলে এভাবে শীতল গলায় সরি বলতো। আনমনে চোখের কোণে এক ফোঁটা জল জমে ওঠে তার, যা খেয়াল করতেই মাহাদি উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে করেন কি? করেন কি? এটুকু কথার জন্য স্বাভাবিক মানুষ কাঁদে নাকি? হকচকে ওঠে যুবতী। এবার কি উত্তর দেবে সে বুঝতে পারছে না, তাই আমতা আমতা করে বলে ওঠে, না মানে আসলে তেমন কিছু না। চোখে কিছু একটা গিয়েছিল বোধহয়। ব্রুজেরা কুঁচকে যায় মাহাদির। প্রিয়া তার চোখে চোখ রেখে তার পানে তাকিয়ে কথা বলার মতো সাহসও পাচ্ছে না, তাই ফ্লোরের মাঝে তার দৃষ্টি আবদ্ধ। কেন যেন কথাটা সত্য মনে হলো না, তবে তা আপনার বিষয়। যাকগে, আম সরি। প্রিয়া সরি বলার কারণে বুঝতে না পারায় বেশ দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করে, সরি? না মানে কাল রাতে যে কাঁঠালের মতো আপনার বিছানায় ধপ করে পড়ে বসায় ভূমিকম্প নিয়ে আসলাম।
আপনি ফ্যাঁস করে কাঁদেন তা বলে দিলাম, আবার আপনাকে পাগল ছাগলও বললাম, তাই সব কিছু মিলিয়ে জানবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। জনবা যদি তা কবুল করে আমাকে বাধিত করেন। মাহাদির কথাগুলো বলার ধরনের জন্য একাকী যুবতী মুখে হাসি ফুটে ওঠে। সে শান্তভাবে বলে, না না না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এবার আপনি সরি বলুন, তারপর আমি ইটস ওকে বলে সব শেষ করি। সরি? আই মিন সরি ফর হোয়াট? এই যে আপনি আমাকে কাঁঠাল বজ্জাত বললেন ভাই, কিন্তু আমি তো সরি না। তো আমি কি ছিলাম নাকি? যাকগে, যেহেতু আমি বলেছি আপনারও বলা লাগবে নাকি আন্টিকে ডাকবো আন্টি? কনফিউশনের মাঝে মায়ের কথা শুনতেই প্রিয়া শুধালো, আরে বলেছি তো, আম সরি। মাহাদি মুখশ্রীতে একটা সুন্দর ও বড়সড় হাসি ফুটিয়ে বলে, ইটস ওকে ডিয়ার, নট এ বিগ ডিল, আমরাই তো। প্রিয়া অন্যদিকে তাকিয়ে এক স্বস্তির শ্বাস ফেলে বলল, কি ছেলে রে বাবা, সরিটাও কিনা জোর জবরদস্তিতে বলায়। তখনই রমণীর অর্ধস্থল মুখশ্রীতে এক ঝাঁক উষ্ণ বায়ুর আভাস পায়। চমকে ওঠে, সামনে তাকাতে দেখে লোকটা তার একদম নিকটে দাঁড়িয়ে। আচমকা ঘটায় স্থবিত হয়ে সে। লোকটা ফিনফিনে কণ্ঠে বলে ওঠে, ভালোবাসাটাও জোড়া জবরদস্তিতে করেই নিতে পারি, শুধু মনের আদেশ দেওয়ার দেরি। প্রিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায় যুবকের এমন বাণী শুনে, আর মাহাদেশের নিষ্পাপ ভাবভঙ্গিমায় সেখান থেকে প্রস্থান করে। যুবতীর বুক তখনও ধকধক শব্দ তুলে গান গাইছে। হাত থেকে টপ টপ করে লাল রক্ত প্রতিটি হচ্ছে দুঃস্বপ্ন ফ্লোরে। তবে ক্লাবের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মৃদু রঙে ডিজে লাইটের আলোতে তার দৃশ্যমান নয়, সেখানে উপস্থিত কারো কাছে। আরিফ যখন একটু একটু করে নিজের দেহ ত্যাগে ব্যস্ত, তখন কেউ কাজে হাত রাখে তার পিছনে ঘুরতে দেখে নির্ণয় আরিফ ততক্ষণে পুরোপুরি মদের নেশায় জয় দিয়েছে। চোখগুলো মদের নেশায় অথবা সিগারেট লাল হয়ে ঘুরে আছে। ইউরোপীয় শেরবর্ণের হয় বেদানার চাপ চুড়িয়াতে সারা মুখশ্রীতে বন্ধুর এমন লাগছে তো খুব অবাক হয় চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? হ্যাঁ, এমন লাগছে কেন তোকে? আমাকে বল। দুঃখের এই কঠিন সময় চলমানকালে আমি নিজেকে সামনে রাখতে পারে না হারিয়ে বিনয়কে ধরে ধরে কেঁদে দেখে, আমি তো কিছু করিনি, আমি তো এটা চাইনি, আমি তো আমার পারফেক্ট লাইফ চেয়েছিলাম। ভাগ্যের দোষী সবটা হলো খুশি আমি কেন? আমি তো বাবাকে মানা করেছিলাম এই বিয়ে করবো না, বাবা এমনকি আমি অন্য এক সত্যি করি। তবুও বাবার অসহায়ত্ব দেখে জবরদস্তি করে আমাকে বিয়ে করানো হয়। এখানে কি আমার দোষ? বলে থামে সে। আমি বিয়েটা মেনে নিতে চাইনি, শুধুমাত্র প্রিয়ার জন্যই ওকে ভালোবাসি আর না বাসি সব ওকে জড়িয়ে দেখা। বিয়ের রাতে বাড়ি ফিরতে আমাকে করে দাঁড়ায় আমাকে এটা শুনে সেই মুহূর্তে ভয় ঢুকে সিদ্ধান্ত নিয়ে নেই যতটাই এগিয়ে ফিরে বিয়ার সুখ নষ্ট করতে পারবো না। সারাটা রাত ওকে কল করেছে, ভয় হয়েছিলাম কিন্তু কিছু করে দিলে আমি তো চাইনি প্রিয়া কেন করি তার পক্ষে তবু কেন এমন হলো? কেন আমি বেইমান হলাম প্রেমিকের মতো? কেন আমি নামমাত্র স্বামী হলাম স্ত্রী? কেন কেন কথাগুলো বলতে মিনয়ের গায়ে হিজাব করে দিচ্ছে। প্রথমে মিনয়ের মদের নেশায় এমন করছে ভাবলে হাত ধরে তরল অনুভব করে তার সামনে এনে দেখতেই গম্ভীর হয়েছে। গার্ডের সহায়তায় হাদিসকে নিয়ে বের হয়েছে। ট্যাক্সি দ্রুত রওনা হয় হাসপাতালের জন্য। বড় হাসপাতালে নিতেই তারা সুসাইড কেস বুঝতে পেরে ঝামেলা শুরু করে পুলিশ আনার পরে কিছু ঘুষ দিয়ে তা মিটমিট করে মিনয়। প্রায় 5 মিনিট পর ডক্টর বের হয় চিন্তিত মুখে। কেন যেন তা দেখে বেশ ভয় পেয়ে যায় যুবক বন্ধু। ডক্টর, কি হয়েছে? আরে ঠিক আছে, কি হলো, কথা বলছি না কেন? আসলে তেমন গভীরভাবে কমেনি, কিন্তু রক্তপাত হয়েছে অনেক, স্যালাইনে রাখা লাগবে পুরো একদম। তখনই কলিংটন বেজে ওঠে ফোনে। নির্ণয় মোবাইলটি হাতে নিয়ে থেকে আরিফের ফোন কলে আননোন নম্বরটা। কলটা রিসিভ করতে গলায় বলে ওঠে, আরিফ, আপনি কোথায় আছেন? রাতের 1:30 বাজে, বাসার সবাই চিন্তিত। তেমনি আপনার কিছুদিন আগে প্লিজ তাড়াতাড়ি করে। নির্ণয়ের বেশ মায়া এটার জন্য, এমন যত্নশীলা মেয়েকে কে না আগলে নিয়ে বেশ উন্নীত হয়েছে। আরিফ সম্পর্কে তারপর এমন করার কোনো কারণ নেই।
তার স্ত্রীর মুখে আলতো হাসির ছোঁয়া আসে। তখনই গতকালের সব ঘটনা মনে পড়তে চোখ শক্ত হয়ে আসে তার। ভাবে, আমি তো মরে যেয়ে অশান্তির সমাপ্তি ঘটাতে চেয়েছিলাম, তাহলে কেন বাঁচিয়ে রাখলে আমায় আল্লাহ?